দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা ৬৮। লেখনীতে ডায়না ইমরোজ লাকি। মায়া ভুরু ভাঁজ করে শুধু হাঁ করে তাকিয়ে রইল আপাতত। বুলবুল নাস্তা রেখে চলে যায়। মায়া ব্যস্ত পায়ে হেঁটে আমজাদ শালুকদের বৈঠকখানে যেতে চাইল, কিন্তু কিছু পা সামনে এগোতেই থেমে গেল সে। বাহির থেকে কোলাহলের শব্দ এলো। একাধিক কণ্ঠে শোনা গেল একটি শব্দ, বর এসেছে। মায়া থমকে দাঁড়িয়ে পড়ল। দোতলা থেকে সদর দরজার দিকে তাকালো। সবাই বাইরের দিকে ছুটে যাচ্ছে। শালুক এলেন, মায়াকে ঘরের বাহিরে দেখে বললেন, তুই এখানে গোমরা মুখে দাঁড়িয়ে আছিস কেন? মায়া জবাবে কি বলবে এখন? তার প্রথম মন খারাপের কারণ মীর, দ্বিতীয়ত বুলবুলের বলা শেষ কথাগুলো, তৃতীয়ত বাড়ির পেছনের দিকে অজানা কারোর আগমন। সে কিছুই বলতে পারল না। মুখ ভরে গোপনে দম শ্বাস নিল। মাকে সরাসরি কিছু জিজ্ঞেস করার সাহস মায়া কখনো পায়নি, আজও পাচ্ছে না। কিছুক্ষণ পর তাকে এই বাড়ি ছেড়ে যেতে হবে। হয়তো তার মায়ের সাথে এটাই শেষ দেখা। বুলবুল বোধহয় ভুল শুনেছে। তার মা কেন কাউকে খুন করার আদেশ দেবে? সে তাৎপর্যপূর্ণ কোনো জটিল সমস্যা কারণ দেখতে পাচ্ছে না। শালুকের বুকের ভেতরে সামান্য পরিমাণ চাপ সৃষ্টি হলো মেয়ের মুখে হঠাৎ অন্ধকার গভীর ছাপ দেখে। মায়ার মন খারাপ থাকলেও এতটা সে কখনো চুপচাপ থাকে না। চোখের আকার কিছুটা বড় তার, মনে হচ্ছে ভয় পেয়ে আছে। শালুক আবার জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে মা, কিছু হয়েছে? আজ বিয়ে বলে মন খারাপ, নাকি বর পছন্দ হয়নি? অবশ্য তুই তো এখন পর্যন্ত দেখিসনি বরকে, না দেখেই রাজি হয়েছিস। এখন বল, হঠাৎ কি হয়েছে? মায়া ধীরে ধীরে ঠোঁট প্রশস্ত করলো, এক টুকরো চাপা হাসি আনলো, বলল, তোমাকে ছেড়ে চলে যাব মা, খুব কষ্ট হবে আমার, অনেক ভালোবাসি মা তোমাকে। বলেই মায়া শালুককে জড়িয়ে ধরল। শালুক কঠিন মনের মানুষ, খুব সহজে চোখ থেকে জল পড়ে না, অতি সহজে কান্না আসে না। কিন্তু হঠাৎ যেন তার ভীষণ কান্না পাচ্ছে, ভীষণ। মেয়েকে কাজ ছাড়া করতে চাইছে না, একমাত্র মেয়ে, কিভাবে থাকবে ওকে ছাড়া? মা যে বড় চিন্তাশীল মায়াশীল ব্যক্তি, সন্তান দূরে থাকলে সে যেন চেতনার পাতায় ডুবেই শেষ হয়। এই ভালোবাসার ব্যাখ্যা যেন আজও কেউ দিতে পারেনি। সব কিছু বোধহয় অর্থ হয়, শুধু অর্থহীন হয় মায়ের ভালোবাসা। শালুক মেয়েকে ছেড়ে দিলেন, বললেন, যখন নিচে ডাকবে চলে আসবি, এখন ঘরে যা। মায়া বাধ্য মেয়ের মতন মাথা নাড়িয়ে মায়ের কথায় সম্মতি দিল। চলে যায় নিজের ঘরে। মেয়ের নরম আদবে শালুক খানিকটা খুশি হলেন, কিছুটা বিভ্রান্তও হলেন। তবে এখন আলাদা করে কিছুই ভাবতে চাইলেন না। তিনি নিচে চলে যান। মায়া ঘরে ঢুকে জানালার পাশে গেল। এখন আর কাউকে দেখা গেল না। ডানে বামে যতদূর চোখ যায় ততদূর দেখল ফাঁকা, সন্দেহজনক কাউকে দেখা গেল না। তৃষ্ণা খেয়াল করল মায়া উকি ঝুঁকি মারার দৃশ্যটা। বলল, তোর হবু জামাই বাড়ির পেছনে বুঝি? তার রসিকতা সবাই হেসে ফেলল। মায়া তৃষ্ণার ইয়ার্কির জন্য জানালা থেকে ধ্যান ভেঙে ঘরের ভেতরে চলে এলো। জয়ন্ত নাতনিকে দেখেন মন ভরে, যেন তাকে দেখে না বহুদিন। আজ দেখা হয়েছে সবেই। তার নির্বিকার চাহনি মায়াকে আবেগ আপ্লুত করে তোলে। সে জয়ন্তের দিকে এগিয়ে গেল। তাকে জড়িয়ে ধরে মায়া বাঁধ ভাঙা নদীর মতো কেঁদে উঠল। তার সবটুকু কষ্ট একটু একটু করে যেন জেগে উঠছে। কবুল বলার সময়টা যতটা এগিয়ে আসছে ততটা যেন মায়া ভেঙে পড়ছে। জয়ন্তী বেগম বললেন, কানতে মানা করবো না, আজকের দিনে মাইয়েগো চোখের জল আইব। আমিও অনেক কাঁদছি আমার বিয়ের সময়, কিন্তু তখন তোর দাদা আমার হাত ধইরা কইল, আর কান্দো না, সুখের সংসার অপেক্ষা করতেছে, সুখের ঘরে পা রাখার আগে একটু কাঁদতে হয়। মায়া কিছু বলল না। চোখের সামনে বারবার মীরের মুখখানি ভেসে উঠছে। জঙ্গলে প্রথম দেখা, তাকে মাটি থেকে তোলা, হাঁটুতে ভর দিয়ে অশ্বে চাপা, কথায় কথায় মায়াকে অপমান করা, দুজনের খুনসুটি। সব স্মৃতিগুলো হাতড়ে হাতড়ে বের হচ্ছে যেন তার চারিপাশে। ঘরের দেওয়ালগুলো তার দিকে তাকিয়ে ছি ছি করছে। যাকে ভালোবেসেছে তাকে নিজের করে পায়নি, বুক ভরা চাপা আর্তনাদ নিয়ে চলে যাচ্ছে পরের ঘরে। দেয়ালগুলো হাসছে, ওদের হাসির শব্দ মায়া পাচ্ছে। তার ভীষণ লজ্জা লাগছে। শেফালি আসে মায়ার ঘরে। তারা নাস্তা করছে কিনা জিজ্ঞেস করলো। তারা জবাব দিল, সবাই খেয়েছে মায়া বাদে।
আজ আর তাকে খেতে বলে লাভ নেই, সে খাবে না, খাবার গলা দিয়ে নামবে না, শেফালি বলল। মায়া আপাকে নিয়ে একটু পর নিচে যাইতে কইছে মালকিন, বলেই শেফালি চলে যায়। মায়ার বুকের ভেতর ধক করে উঠল, নিঃশ্বাস হয়ে ওঠে বড্ড ভারী। তার অস্বাভাবিক শান্ত অভিব্যক্তি দেখে জয়ন্ত ঘনিষ্ঠ হলেন তার। জিজ্ঞেস করলেন, কি হয়েছে, ভয় পাইতাছো মনে হয়? ভয় নাই, বিয়ের কালিমা যখন পাঠ করবা তখন সব ভয় ডর পালাইবই। স্বামীর মুখখানা দেখলে আমাগো ভুইলা যাইবি, বলেই খিলখিল শব্দে হেসে উঠলেন। তার হাসিতে মায়া বিরক্ত হলো। স্বামীর মুখখানি দেখলে সেসব ভুলে যাবে না, বরং আরও রাগ হবে, চরম রাগ, কষ্ট হবে। তার গম্ভীর্য নীরবতা দেখে গৌরী বলল, আর মরার মতো বসে থাকিস না, চল নিচে যাই। একই কথা তৃষ্ণা সহ সবাই বলল। মায়া আর থম মেরে বসে থাকতে পারল না, রওনা হলো নিজেকে অন্যের হাতে বিসর্জন দেওয়ার আসরে। মায়া লাল রঙের পাথরযুক্ত ঘোমটা কপাল অবধি ছুঁয়েছে। জয়ন্ত চেয়েছিলেন সম্পূর্ণ মুখ ঢেকে দিতে, মায়া রাজি হয়নি। দুধে আলতা কিরণের মতো দেহের উপরে লাল রঙের শাড়িতে মনে হচ্ছে পরীর জগতের সর্দারনি নেমে এসেছে। মায়ার আগমনে সকল অতিথিদের দৃষ্টি চলে যায় তার দিকে, সবাই মুগ্ধতার সাথে দেখছে তাকে। ফুলের মতন পথ তৈরি করা হয়েছে মায়ার জন্য। তার দুই পাশে সারিবদ্ধ মেয়েরা হাতে ফুলের থালা নিয়ে দাঁড়িয়ে আছে। মায়া ঠিক পথের সামনে এসে দাঁড়ায়। সারিবদ্ধ দুই দলের মেয়েরা গায়ের সাথে গা মিশিয়ে দাঁড়িয়ে আছে। মায়ার পাশে এসে দাঁড়ালেন শালুক। মায়া বলল, মা, মেয়েরা পথ রোধ করে এভাবে দাঁড়িয়ে আছে কেন? আমি যাব কিভাবে? ওরা পথ ছেড়ে দাঁড়াবে, বললেন শালুক। তৃষ্ণা পাশ থেকে বলল, ওরা সরে গেলেই তোর হবু স্বামীকে দেখতে পাবি। মায়া অসন্তুষ্ট হলো। ঘোমটার আড়ালে একবার মীরকে খুঁজল, কোথাও তার দেখা মিলল না। চোখ পুনরায় নামিয়ে ফেলল। তৃষ্ণা বলল, সামনে দেখ, তোর হবু স্বামী বর্ষে যে দাঁড়িয়ে আছে, কতটা সুন্দর দেখাচ্ছে আদ্রিয়ান দুলাভাইকে। মায়া চোখ তুলে দেখছে না, তার অজান্তেই চোখ থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। আশেপাশ থেকে সবাই বলাবলি করছে, চোখ তুলে দেখ, বিয়ের সময় যাচ্ছে। হবু স্বামীর দিকে এগিয়ে যা। মায়া তাকাচ্ছে না। শালুক এবার একটু কঠিন গলায় আস্তে ধীরে বললেন, আজকের দিনে মায়ের কাছে থাকতে নেই, তবু আমি এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র তোর জন্য, কারণ আমি জানতাম তুই এমনটাই করবি। দেখ চোখ তুলে। শালুক কথা থামাতেই মায়া চোখ তুলে তাকায় সামনের দিকে। তার ঘাড় উঁচু করার সাথে সাথেই সারিবদ্ধ মেয়েরা দুই দলে বিভক্ত হয়ে গেল ধীরে ধীরে। সারির শেষ দুজনকে দুদিকে সরে যেতে দেখতেই দেখা মিলল তার প্রাণপ্রিয় হবু স্বামী মীর জাফান শন। রাজকীয় বিয়ের সাজে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে। মায়া প্রথমে ভাবল হ্যালুসিনেশন, চোখ সরিয়ে ফেলল। তখন পাশ থেকে তৃষ্ণা বলল, ভুল না, মীরই দাঁড়িয়ে আছে। মায়া পুনরায় চোখ তুলে তাকায়, মীর দাঁড়িয়ে আছে। মায়ার দিকে চেয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল। শালুক দূরে সরে গেলেন। মায়া থ হয়ে দাঁড়িয়ে আছে। মীর মায়ের অপেক্ষা না করে নিজেই এগিয়ে আসলো ফুলের পথ ধরে মায়ার দিকে। সারিবদ্ধ মেয়েরা তার দিকে ফুল ছিটিয়ে দিতে শুরু করে। মায়া বিনা পলকে তাকিয়ে রইল। মীর এসে তার সামনে দাঁড়িয়ে পড়ল। মায়া এখনো ভাবছে তার সাথে কি হচ্ছে, ঠিক বুঝে উঠতে পারছে না। এত এত অতিথিবৃন্দর সামনে মীর মজা করছে, আজকের দিনটাও ছাড়ল না। মায়া বেশ ক্ষিপ্ত হয়ে মীরের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, আপনি এসব কি করছেন? সবাই দেখছে। আমি আর আপনাকে অসভ্য বলবো না, বাকি যা বলেছি তার শাস্তি অন্য একদিন দিয়েন, আড়ালে। মীর তার নেশাভরা চোখ দুটো ফেলে রেখেছে মায়ার অস্থিরতার দিকে। মায়া উসখুস করছে। মীরকে নিশ্চুপ থাকতে দেখে মায়া পুনরায় বলল, বেহায়ার মতো দাঁড়িয়ে আছেন কেন? যাচ্ছেন না কেন? মীর অতপর দম ছাড়ল। মায়ার ডান হাতটা ধরে নিজের দিকে নিয়ে বলল, আমি চলে গেলে বিয়েটা কার সাথে হবে? বলেই মীর মায়ার হাতে চুমু খেল। মায়া তাৎক্ষণিক পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। মীর বলল, তোমার আদ্রিয়ান এসেছিল তোমাকে বিয়ে করার জন্য। পরে আমি কি বলেছিলাম ওকে জানো? মায়া আমতা আমতা করে বলল, কি বলেছিলেন? বলেছি যাকে বিয়ে করতে এসেছেন তার মাথায় সমস্যা, আধপাগল, রাত হলেই একা একা বাইরে বেরিয়ে যায়, তার উপর অনেক বড় রাক্ষসে, একাই সব খেয়ে নেয়। এইসব শুনে আদ্রিয়ান পালিয়েছে। এরপর তোমার বাবা আসলেন আমার কাছে, বললেন, আমার মেয়ে তো পাগল, তুমি ওকে বিয়ে করো, না হয় আমার মান সম্মান শেষ হয়ে যাবে।
এরপর আমি বললাম, আচ্ছা, আমি মীর পাগল ভালো সামলাতে পারি। মায়া রাগ করবে না খুশিতে আপ্লুত হবে কোনোটাই বুঝে উঠতে পারল না। সে ছলছল চোখে তাকিয়ে রইল। প্রথমে দৃষ্টি নিচু করল, এরপর মাথা তুলে একবার রাফিদকে খুঁজল। রাফিদ একপাশে দাঁড়িয়ে তার বোনকে দেখছে। রাফিদ মাথা চোখ দিয়ে এমন ইশারা করলো যা থেকে মায়া বুঝতে পারল বিয়েটা মীরের সাথেই হচ্ছে। কিন্তু মুহূর্তে তার মনে পড়ল আদ্রিয়ানের কথা। জিজ্ঞেস করলো, আদ্রিয়ান সত্যিই চলে গেছে? তার প্রশ্নে সবাই হেসে উঠল। পাশ থেকে তৃষ্ণা ফের বলল, আরে বুদ্ধু মেয়ে, তোর সামনেই আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। মীর ভাইয়ের আরেক নাম আদ্রিয়ান। মায়া হাত সরিয়ে ফেলল। মীরকে বর সাজে নিদারুণ দেখাচ্ছে, তবু তার মুখে হাসি নেই। মীরের সাথে তার বিয়ে হচ্ছে, অথচ সে জানতই না। এতদিন তিলে তিলে যেন মরছিল। গম্ভীর মুখে প্রশ্ন ছুটল মীরের দিকে, এতদিন আপনি আমার সাথে মিথ্যা কেন বলে বেরিয়েছেন? আর বাড়ির সবাই কেন মিথ্যে বলেছে? দ্বিতীয়বার বিয়েটা করে নেই, তারপর বলি। দ্বিতীয় বিয়ে মানে? মায়া এবার আর একটু ধাঁধায় পড়ল। মীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে তৃষ্ণার দিকে চাইল, এরপর তাকালো জয়ন্তের দিকে। জয়ন্ত বেগম বললেন, অহন সব বইলা দে, সেরিডা অনেক কষ্ট পাইছে। তুমি খুব ছোট থাকতেই ছোট মা চেয়েছিলেন আমার বউ তুমিই হবে, এবং এই প্রস্তাব সবাই মেনে নেন। এরপর আমি যখন বড় হলাম, বাবা আমাকে নিয়ে যান থাইল্যান্ডে, আর তোমাকেও বিদেশে পাঠালো পড়াশোনার জন্য। তুমি ফিরে এলেই তোমার সাথে আমার বিয়ে হবে, এটাই ছিল সবার পরিকল্পনা। এবং পরিকল্পনা মোতাবেক তাই হলো। আমি থাইল্যান্ড থেকে কিছুদিন আগে তোমাকে আমার বউ করার জন্যই এসেছিলাম। সেদিন জঙ্গলে তোমাকে দেখেই চিনতে পেরেছিলাম। এটাই আমার মায়াবতী। বিয়ের বিষয়টি আমি সবাইকে আড়াল রাখতে বলি। তুমি জানবে তোমার বিয়ে অন্য কারোর সাথে হচ্ছে, শুধু আমরাই জানবো সত্যটা। আমি রাত করে বাইরে ঘোরা, তোমাকে বিরক্ত করা, সবার চোখের সামনে বসে কথা বলার পরেও কেউ কিছু না বলা, তোমার দাদির তোমাকে রহস্যময় চোখে দেখা, এই সব কিছুই আমাদের পরিকল্পনা। কিন্তু তারপরেও তোমার চোখে যেদিন জল দেখেছি সেদিন বুঝতে পেরেছি আমার মুখে অন্য কোনো মেয়ের নাম শুনতে পারছো না তুমি। সহ্য হচ্ছে না, কষ্ট হচ্ছে। সেদিন তোমার চোখের জল আমার সহ্য হয়নি, বুলবুলকে দিয়ে মদ আনিয়ে খেয়েছিলাম কষ্ট দূর করতে। শেষ কথাটা মীর চুপিসারে বলল। পরদিন আমি তোমাকে আদ্রিয়ান নাম করে দুটো চিঠি পাঠিয়েছিলাম, একটাতে সমস্ত সত্য লেখা ছিল। আমি ভেবেছি তুমি হয়তো চিঠিটা পড়েও আমার সাথে নাটক করছো। আমিও আর তোমাকে নিজ থেকে কিছু বলিনি। পরে জানতে পারি তুমি সেই চিঠি পড়নি। যাকগে, ভালোই হয়েছে, একটু তো কষ্ট পেয়েছো। আজকে থেকে তোমাকে আর কষ্ট পেতে হবে না। মীর থামে। মায়া বলল, আপনার দ্বিতীয়বার বিয়ে মানে? সেই প্রশ্নের জবাব তো মিলল না। কিছুক্ষণ আগে মসজিদে বিয়ে হয়। মূলত বিয়ের কাজ মসজিদে করাই উত্তম। সেখানে তোমার ভাই বাবা উপস্থিত ছিলেন, এবং আমি বাবা কিছুক্ষণ আগেই, তাই আমরা বাড়িতে ছিলাম না। বুলবুল নিশ্চয়ই তোমাকে সংবাদ দিয়েছে, আরও কিছু মিথ্যাও বলেছে তোমাকে বোকা বানাতে। আমার মতামত ব্যতীত বিয়ে কবুল হয়নি। মীর মায়ার হাতটি পুনরায় ধরে বলল, এই যে এখন হয়ে গিয়েছে। এতক্ষণ আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় ছিল, এখন আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে, সুতরাং বিয়ে কবুল। আপনি দেখছি সব জানেন, কবুল নাও হতে পারে। আল্লাহর উপর সুধারণা রাখতে হয়। ওনার উপর যেমনটি ভরসা রাখবে, উনি ঠিক তেমনটি উপহার দেবেন। তাহলে মোহিনীকে? সব জবাব এখনই হবে? আগে সবার সামনে পুনরায় বিয়ে হোক, এরপরে বলবো। মীর কথা শেষ করতে না করতেই ডাক পড়ল কাজীর। উনি তাড়া দিয়ে বললেন, ছেলে মেয়ে নিয়ে আসুন। পরপর 2বার বিয়ে। আমার আরও একটা বিয়ে পড়াতে যেতে হবে। মীর ও মায়াকে নিয়ে আসে বিয়ের আসরে, দুজনকে পাশাপাশি বসায়। কাজী কাবিননামার খাতা খুললেন। মায়া খুশি হতে পারছে না। ঠিক এই মুহূর্তে বুকের ভেতর কু গাইছে। এই কেমন বিয়ে, যেখানে সে আনন্দিত হতে পারছে না? মনে হচ্ছে কেউ একজন টেনে টুনে ধরছে তাকে, হাত পা কাঁপছে। তার বাপ ভাই কিছুক্ষণ আগে বিয়ে তো সম্পূর্ণ করেই ফেলেছে, তবু যেন তার মীরের সেই সব কথা বিশ্বাস করতে পারছে না, আবার অবিশ্বাস করতেও পারছে না। বর্তমান সময়ে এরকম অহরহ দম্পতির বিয়ে হচ্ছে, যেখানে কোণে পরে জানতে পারছে। কঠিন কিছু নয়, সে আপাতত মেনে নিচ্ছে সব কিছু। কাজে আনুষঙ্গিক তথ্যাদি লেখা শেষ করলেন। হাতটি এসে থামল দিনমোহর নির্ধারণ করার খালি স্থানে।
উনি মাথা উঁচিয়ে তাকালেন আমজাদ চৌধুরীর দিকে, বললেন, দেনমোহর কত ধার্য করব? মীর বলল, কিছুক্ষণ আগে আপনি তো 20 লাখ বেঁধেছেন, এখন আবার জিজ্ঞেস করছেন? কিছুক্ষণ আগের কথা বাদ দাও বাপ, মেয়ের সম্মুখে এখন তার সম্মতি নেওয়া হোক। কাজী থেমে মায়ার দিকে তাকায়। তুমি বলো মা, দিনমোহর কত ধার্য করব? মীর মায়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বলো 1 টাকাও না, তাহলে দ্রুতই তোমার কাছে যেতে পারবো। টাকার অঙ্ক বেশি হলে গুনতে গুনতেও সময় লাগবে, আমি অতটা সময় অপেক্ষা করতে পারবো না। মায়া ঠোঁট চেপে হেসে নিচু স্বরে সবার আড়ালে বলল, নির্লজ্জ লোক। কিছু বললে? বলেছি আপনি কিপটে, দিনমোহর নির্ধারণ করতে ভয় পাচ্ছেন। মীর তখন উচ্চ কণ্ঠে বলল, দিনমোহর হিসেবে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব ধার্য করুন, যদি সম্ভব হয় আমার প্রাণটাও লিখে দিন, বিনিময়ে আমি আমার বউকে চাই। সকালে মীরের কথায় অবাকের অভিব্যক্তিতে দেখছি। আমজাদ বললেন, 20 লাখই লিখুন। কাজী লিখলেন, বিবাহের তারিখ দিলেন 1/1/1953। কাজী লেখার কাজ শেষ করলেন, কাবিননামার খাতাখানা এগিয়ে দিল। প্রথমে মেয়ে পক্ষের স্বাক্ষরের কাছে আমজাদ স্বাক্ষর করলেন, এরপর এগিয়ে দিলেন থমাস খানের দিকে, সে ছেলেপক্ষের সাক্ষী দিলেন। এরপর কাজী কাবিননামার খাতাখানা মায়ার দিকে দিল। মায়ার হাত কাঁপছে, শাড়ির চাপটে ধরে হাতের মুষ্টিবদ্ধ করে রেখেছে। মীর দেখল, মায়া স্বাক্ষর করার জন্য কলমটি তুলতেই কাঁপুনির জন্য লিখতে পারছে না। মীর তখন মায়ার হাতটি আলগোছে ধরল। মায়া মীরের সাহায্যে স্বাক্ষর করতে সক্ষম হয়। মীর কোনো দ্বিধা ছাড়াই স্বাক্ষর করে দিল। কাজী সাহেব সবার সম্মুখে মায়ার দিকে চেয়ে নিকানামা পড়তে শুরু করলেন। পড়া শেষেই মায়াকে কবুল বলতে বললেন। মায়া বলছে না। কোথাও খুশি মনে তার কবুল বলা উচিত তা নয়, সে ভয়ে কুঁকড়ে যাচ্ছে। এ যেন অজানা ভয়, মৃত্যুর জমদুয়ারে এসে যেন হাজির হয়েছে সে। এই অনুভূতির ব্যাখ্যা কি? মায়ার নীরবতা দেখে মীর বলল, চুপ করে আছো যে, তুমি আমাকে ভালোবাসো তো নাকি? তবে আমাকে কবুল করতে এত দ্বিধা কিসের? মায়ার জবাব এলো না কোনো। মীর তার হাতটি পুনরায় শক্ত করে ধরল, বলল, এই যে তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আজকেই তোমার ভয়ডর পালাবে, আর কোনোদিন ওরা তোমাকে ছুঁতেও পারবে না। তোমার এই আলতো মাখা পবিত্র হাতখানাই যেন সৃষ্টিকর্তা আমার মৃত্যু লেখেন। মীরের কথাগুলো শুনে মায়ার ষষ্ঠ ইন্দ্রিয় আবিষ্কার করলো, তাকে কবুল করতে হবে, সে ভালোবাসে তাকে। কতই না ছটফট করতো মানুষটির জন্য। আজ সে দিনটি চলে এসেছে, যেই দিনটি নিয়ে সে কল্পনা করত। কাজী আবার বললেন, বলো মা, কবুল? মায়া বলল, আলহামদুলিল্লাহ, কবুল। শুনেই সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল, সেই সাথে মীরও কবুল বলে ওঠে। আজ তারা দুজন দুজনকে চিরদিনের জন্য কবুল করলো, পবিত্র বন্ধনের সম্পর্কটা আবদ্ধ হলো। মায়ার এতদিনের চাওয়া পাওয়া পূর্ণ হলো। শালুক দূরে বসে কাঁদতেন, তার কান্নার শব্দে শরীর যেন ঝাঁকি দিয়ে উঠছে। জয়ন্ত শালুককে বউ করে আনার পর এভাবে কাঁদতে দেখেনি, আজ কাঁদছে। ঘরের এক কোণে বসে। আগামীকাল মেয়েকে বিদায় দেবে। আগামীকাল দুপুরের পর মীর, মায়া, থমাস ইংল্যান্ডে পাড়ি জমাবেন। শালুক মীরকে দূরে সরাতে চান না, তার উপর একমাত্র মেয়ে। জয়ন্তী তাকে বোঝান, আজ যদি মীরের লগে বিয়া না হইয়া অন্য কারোর লগে হইতো, তখনও কি তুমি মায়ারে নিজের কাছে রাখতে চাইতা? চাইলেও কি পারতা না। শালুক শাড়ির আঁচলে চোখ মুছলেন। আম্মা, নিজের মেয়েকে ভালোবাসি সত্য, কিন্তু আমি মীরকেও খুব ভালোবাসি। কি দোষ হতো যদি আমার কাছেই থেকে যেত? ও চলে যাবে দূর দেশে, আমার মনটা সায় দিচ্ছে না। আজ খুশির দিনেও আমার চিৎকার করে কেন যেন কাঁদতে ইচ্ছে করছে। তুমি মা, মায়ের মন সব সময় উত্তাপ থাকবো, এটাই স্বাভাবিক। নিজের সামলাও, মীর তোমারে কাঁদতে দেখলে সমস্যা, দুঃখ পাইব। শালুক ভেজা ভেজা চোখ জোড়া চটজলদি মুছে ফেলল, নড়ে চড়ে বসলেন, মাথার ঘোমটা টানলেন, বললেন, আমি আর কাঁদছি না, বাস্তবতা মেনে নিতে হবে। মীর থাইল্যান্ডের নাগরিক, ওর বাসস্থান সেখানে, যেতেই হবে, যাক। তবে আমার দোয়া থাকবে সবসময় ওদের সাথে। দোয়া করতে হইব। আর বৈশা থাইকো না, ছেলের বাসর ঘর সাজাও। আজ যে সোহাগ রাইত, নিয়ম হয়েছে ছেলের মায়ের বাসর ঘর সাজানো। ওর মা তো অহন তুমি, যাও কামে লাইগে পড়ো। শালুক নিজেকে সামলে শাশুড়ির আদেশ পালনের পথে পা বাড়ান। জয়ন্ত নিচে চলে গেলেন।
বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর সবাই আরেক ধাপ আনন্দে মেতে উঠল। মায়াকে বোকা বানানো হয়েছে। মীর বরাবর সেই প্রসঙ্গ তুলছে। আজ তার মুখে যেন দুনিয়ার সবটুকু হাসি ফুটে উঠেছে। কোথায় লুকিয়েছিল এই আনন্দ? বিয়ের আসরে তারা বসে আছে। বড়রা চলে গিয়েছেন তাদের কাছ থেকেই। খাওয়া দাওয়া করছেন ওনারা। একদল এসে মায়া ও মীরকে দোয়া করছেন, উপহার দিচ্ছেন। মায়ার বান্ধবীরা তাকে ঘিরে রেখেছে। গৌরী নেই তাদের মাঝে। আহির খুঁজছে তাকে। মীরের কাছে আসলো। মুসাইবা করলো মীরের সাথে। অভিনন্দন জানানো নতুন জীবনের জন্য। আহির মায়াকে জিজ্ঞেস করলো, গৌরী কোথায়? মায়া ভেবে বলল, বোধহয় ছাদে, ওর মনটা ভালো নেই। আহির সংবাদ পেয়ে সেদিকে ছুটে যায়। মায়া অন্যদের থেকে উপহার নিতে নিতে মীরকে বলল, আপনি খুশি তো? খুব খুশি। তোমাকে নিজের করে চেয়েছিলাম, অবশেষে পেয়েছি। আজ আমার মতো আর কেউ খুশি নেই। বলো কি চাও আমার থেকে? আপনি আমার জন্য অনেক বড় উপহার। আলাদা করে আপনার কাছে আর কিছুই চাওয়ার নেই। তবে তোমার জন্য বিশেষ একটা উপহার রেখেছি। আজকে বাসর রাতে তোমাকে উপহার দেব। কি সেটা? বলে দিলে উপহার কোথায় থাকলো? অপেক্ষা করো। মায়া জিজ্ঞেস করলো না উপহার সম্পর্কে। ঘুরে ফিরে উদিতে হলো মোহিনীর অধ্যায়। ঝুঁকে মীরের দিকে জিজ্ঞেস করলো, মোহিনীর সাথে আপনার সম্পর্ক কি ছিল? মোহিনী আমার নয়, তোমার ভাইয়ের হবু বউ। বলতে বলতে মীরের সামনে অতীতের সেই সময় ভেসে উঠল। রাফিদ আর সে অশ্বচরে বাড়িতে ফিরছিল পথে। তখন মীরের কানে নূপুরের শব্দ ভেসে আসে। তারা দাঁড়িয়ে পড়ল। রাফিদ বলল, মাস্টারের মেয়ে নাচ করছে। মোহিনী, তুই কিভাবে জানলি? আমার পাড়ার মেয়ে, আমি জানবো না? বলা শেষে রাফিদের মুখটা সেদিন গুমড়ে হয়ে গিয়েছিল। মীর বলল, পছন্দ করিস? রাফিদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ভালোবাসি, কিন্তু বাবার ভয় বলতে পারছি না। ওর বাবা একজন মাস্টার। আমাদের মতন জমিদার তো আর না, মানবে না বাবা মা, বিশেষ করে মা। মীর রাফিদের কথায় শেষে এক নজর মোহিনীকে মীর রাফিদের কথার শেষে এক নজর মোহিনীকে দেখে আসি। মায়া বলল, তারপর? আমি মোহিনীকে দেখলাম। পরদিন আমি রাফিদের হয়ে চিঠি লিখলাম। এরপর ওর কাছেই পৌঁছে দেই। মোহিনী দ্বিতীয়ত চিঠিতে সম্মতি জানায়। এভাবেই চলছিল ওদের প্রেম কাহিনী। তুমি জানো, ওরাও আজ বিয়ে করবে। কাজে তখন ওদের কথাই বলছে, তবে লুকিয়ে লুকিয়ে। লুকিয়ে লুকিয়ে মানে? ওর এত বড় সাহস, একটা 2 টাকার মেয়েকে চৌধুরী বাড়ির বউ করবে? শালুকের ক্রোধের স্বরে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো আভাস পাওয়া গেল। তার সামনে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে বুলবুল। কিছুক্ষণ আগে মীরের মায়াকে বলা কথাগুলো বুলবুল দুর্ভাগ্যক্রমে শুনে ফেলে। তৎক্ষণাৎ খবর পৌঁছে দেয় শালুকের কাছে। শালুক মীর ও মায়ার জন্য বাসর ঘর সাজাচ্ছিল। বুলবুল হন্তদন্ত হয়ে ছুটে আসতে ওনার হাত থেমে যায়। অবস্থান বারান্দায়, ঘরের ভেতরে 2জন দাসী। মালকিন। শুনেও আমি অবাক হই। রাফিদ দাদা ওই মেয়েকে অনেক আগে থেকেই পছন্দ করে, গভীর প্রেম। এই প্রেমের নেশা খুব সহজে কাটাতে পারবেন না। বিয়ে বোধহয় আজকেই করে ফেলবে, যদিও কাজী সাহেব এখনও খানাপিনা করছেন। শালক গভীর চিন্তায় ডুব দিলেন। তার একমাত্র ছেলে সামান্য একজন মাস্টারের মেয়েকে বিয়ে করবে, এটা তার সিদ্ধান্তের বাইরে। উনি কোনো কালেই তা চান না। রাফিদ এমন কাজ করলে লজ্জায় ওনাদের মাথা নিচু হবে। 2 পা এগিয়ে রেলিং ধরল। কর্কশ কণ্ঠে বললেন, বুলবুল। জি মালকিন। তোকে একটা কাজ দেব। বিনিময়ে তোকে যা দেব তা দিয়ে তুই সারা জীবন বসে খেতে পারবি। আপনার হুকুমের অপেক্ষা, বিনিময়ে কিছুই চাই না। সবাই বিয়ে বাড়িতে ব্যস্ত। মাস্টার এখানেই আছে। মোহিনী কোথায়? সেই খবরটা জলদি এনে দে। খবর নিয়েই এসেছি। আজ রাতে দিঘির পাড়ে অপেক্ষা করবে। আমার তো মনে হচ্ছে বিয়ে করে হয়তো পালিয়ে যাবে। বুলবুল জানে রাফিদ পালাবে না, তবু শালুককে আরো খেপাতে এবং তার মন রক্ষার্থে বলল, সেই সুযোগ আর দিস না। তুই এক্ষুনি চলে যা দিঘির পাড়ে, 2জন অনুচর নিয়ে। ওদের নিয়ে তুই মোহিনীকে মেরে ফেলবি, চিহ্ন রাখবি, যাতে সবাই মনে করে আগে ওকে ধর্ষণ করে পরে মারা হয়েছে। বলে রাফিদ কষ্ট পাবে না, আরও ঘৃণা করবে। কারণ আমরা রটাবো মোহিনী নাগরের সাথে জঘন্য কাজ করেছে।
এই জন্য ওকে জীবন দিতে হয়েছে চরিত্রহীন। আজ্ঞে মালকিন, আপনি যা বলবেন। আমার জন্য দোয়া রাখবেন বলেই বুলবুল শালুকের পা ছুঁয়ে সালাম করলো। এরপর চলে যায় ওর উদ্দেশ্য সফল করতে।